রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে আজকের গল্প হালদার গোষ্ঠী। এই পরিবারটির মধ্যে কোনো রকমে গোল বাঁধিবার কোনো সঙ্গত কারণ ছিল না। অবস্থাও সচ্ছল, মানুষগুলিও কেহই মন্দ নহে, কিন্তু তবু গোল বাঁধিল। কেননা সঙ্গত কারণেই যদি মানুষের সব কিছু ঘটিত, তবে তো লোকালয়টা একটা অঙ্কের খাতার মতো হইত। একটু সাবধানা চলিলেই হিসাব কোথাও কোনো ভুল ত্রুটি থাকিত না। যদি বা ঘটিত, সেটাকে রবার দিয়া মুছিয়া সংশোধন করিলেই চলিয়া যাইত। কিন্তু মানুষের ভাগ্য দেবতার রসবোধ আছে। গণিতশাস্ত্রে তাহার পাণ্ডিত্য আছে কিনা জানি না, কিন্তু অনুরাগ নেই। মানব জীবনের যোগ বিয়োগের বিশুদ্ধ অঙ্কফলটি উদ্ধার করিতে তিনি মনোযোগ করেন না। এই জন্য তাহার ব্যবস্থার মধ্যে একটা পদার্থ তিনি সংযোগ করিয়াছেন, সেটা অসঙ্গতি। যাহা হইতে পারিত সেটাকে সে হঠাৎ আসিয়া লণ্ডভণ্ড করিয়া দেয়। ইহাতেই নাট্যলীলা জমিয়া উঠে। সংসারের দুই কুল ছাপাইয়া হাসি কান্নার তুফান চলিতে থাকে। এক্ষেত্রেও তাহাই ঘটিল। যেখানে পদ্মবন, সেখানে মত্তহস্তি আসিয়া উপস্থিত। পঙ্কের সঙ্গে পঙ্কজের একটা বিপরীত রকমের মাখামাখি হইয়া গেল। তা না হইলে এই গল্পটির সৃষ্টি হইতে পারিত না। যে পরিবারের কথা উপস্থিত করিয়াছি, তাহার মধ্যে সবচেয়ে যোগ্য মানুষ যে বনোয়ারিলাল, তাহাতে সন্দেহ নাই। সে নিজেও তাহা বিলক্ষণ জানে এবং সেইটিতেই তাহাতে অস্থির করিয়া তুলিয়াছে। যোগ্যতা ইঞ্জিনের স্টিমের মতো তাহাকে ভিতর হইতে ঠেলে। সামনে যদি সে রাস্তা পায় তো ভালোই, যদি না পায় তবে যাহা পায় তাহাকে ধাক্কা মারে। তাহার বাপ মনোহরলালের ছিল সাবেক কেলের বড় মানুষই চাল। যে সমাজ তাহার, সেই সমাজের মাথাটিকে আশ্রয় করিয়া তিনি তাহার শিরভূষণ করিয়া থাকিবেন, এই তাহার ইচ্ছা। সুতরাং সমাজের হাত পায়ের সঙ্গে তিনি কোনো সংস্রব রাখেন না। সাধারণ লোকে কাজকর্ম করে, চলে ফেরে, কিন্তু কাজ না করিবার ও না চলিবার বিপুল আয়োজনটির কেন্দ্রস্থলে ধ্রুব হইয়া বিরাজ করেন। প্রায় দেখা যায় এই প্রকার লোকেরা বিনা চেষ্টায় আপনার কাছে অন্তত দুটি একটি শত্রু এবং খাঁটি লোককে যেন চুম্বকের মতো টানিয়ে আনেন। তাহার কারণ আর কিছু না। পৃথিবীতে একদল লোক জন্মায়, সেবা করাই তাহাদের ধর্ম। তাহারা আপন প্রকৃতির চরিতার্থতার জন্যেই এমন অক্ষম মানুষকে চায় যে লোক নিজের তার 16 আনাই তাদের উপর ছাড়িয়া দিতে পারে। এই সহজ সেবকেরা নিজের কাজে কোনো সুখ পায় না, কিন্তু আর একজনকে নিশ্চিন্ত করা, তাহারকে সম্পূর্ণ আরামে রাখা, তাহাকে সকল প্রকার সংকট হইতে বাঁচাইয়া চলা, লোক সমাজে তাহার সম্মান বৃদ্ধি করা, ইহাতেই তাহার পরম উৎসাহ। ইহারা যেন এক প্রকারের পুরুষ মা, তাহাও নিজের ছেলের নহে, পরের ছেলের। মনোহরলালের যে চাকরিটি আছে, রামচরণ তাহার শরীর রক্ষা ও শরীরপাতের একমাত্র লক্ষ্য বাবুর দেহ রক্ষা করা। যদি সে নিঃশ্বাস লইলে বাবুর নিঃশ্বাস লইবার প্রয়োজনটুকু বাঁচিয়া যায়, তাহা হইলে সে অহরাত্র কামারের হাঁপরের মতো হাঁপাইতে রাজিয়াছে। বাহিরে লোকে অনেক সময় ভাবে মনোহরলাল বুঝি তাহার সেবককে অনাবশ্যক খাটাইয়া অন্যায় পীড়ন করিতেছে। কেননা হাত হইতে গুড়গুড়ির নলটা হয়তো মাটিতে পড়িয়াছে, সেটাতে তোলা কঠিন কাজ নহে, অথচ সেই জন্য ডাক দিয়া অন্য ঘর হইতে রামচরণকে দৌড় করানো নিতান্ত বিসদৃশ্য বলিয়াই বোধ হয়। কিন্তু এই সকল ভুরি ভুরি অনাবশ্যক ব্যাপারে নিজেকে অত্যাবশ্যক করিয়া তোলাই রামচরণের প্রকৃত আনন্দ। যেমন তার রামচরণ, তেমনি তাহার আর একটি অনুচর নীলকণ্ঠ। বিষয় রক্ষার ভার এই নীলকণ্ঠের উপর। বাবুর প্রসাদ পরিপুষ্ট রামচরণটি দিব্য সুচিক্কণ, কিন্তু নীলকণ্ঠের দেহে তাহার অস্থি কঙ্কালের উপর কোনো প্রকার আব্রু নাই বলিলেই হয়। বাবুর ঐশ্বর্য ভাণ্ডারের দ্বারে সে মূর্তিমান দুর্ভিক্ষের মতো পাহারা দেয়। বিষয়টা মনোহরলালের, কিন্তু তাহার মমতাটা সম্পূর্ণ নীলকণ্ঠের। নীলকণ্ঠের সঙ্গে বানোয়ারিলালের খিটিমিটি অনেক দিন হইতেই বাঁধিয়াছে। মনে করো, বাপের কাছে দরবার করিয়া বানোয়ারি বড় বউয়ের জন্য একটা নতুন গহনা গড়াইবার হুকুম আদায় করিয়াছে। তাহার ইচ্ছা টাকাটা বাহির করিয়া লইয়া নিজের মনোমতো করিয়া জিনিসটা ফরমাস করে, কিন্তু সে হইবার জো নেই। খরচপত্রের সমস্ত কাজই নীলকণ্ঠের হাত দিয়াই
হওয়া চাই। তাহার ফল হইল এই যে গহনা হইল বটে, কিন্তু কাহারও মনের মতো হইল না। বানোয়ারির নিশ্চয় বিশ্বাস হইল স্যাকরার সঙ্গে নীলকণ্ঠের ভাগ বাঁটোয়ারা চলে। কড়া লোকের শত্রুর অভাব নাই। ঢের লোকের কাছে বানোয়ারি ওই কথাই শুনিয়া আসিয়াছে যে নীলকণ্ঠ অন্যকে যে পরিমাণ বঞ্চিত করিতেছে, নিজের ঘরে তাহার ততোধিক পরিমাণে সঞ্চিত হইয়া উঠিতেছে। অথচ দুই পক্ষে এই যেসব বিরোধ জমা হইয়া উঠিয়াছে, তাহা সামান্য 5-10 টাকা লইয়া। নীলকণ্ঠের বিষয়বুদ্ধির অভাব নাই, এ কথা তাহার পক্ষে বুঝা কঠিন নহে যে বানোয়ারির সঙ্গে বনাইয়া চলিতে না পারিলে কোনো না কোনো দিন তাহার বিপদ ঘটিবার সম্ভাবনা। কিন্তু মনিবের ধন সম্বন্ধে নীলকণ্ঠের একটা কৃপণতার বায়ু আছে। সে সেটাকে অন্যায্য মনে করে মনিবের হুকুম পাইলেও কিছুতেই তাহা সে খরচ করিতে পারে না। এদিকে বানোয়ারির প্রায় অন্যায্য খরচের প্রয়োজন ঘটিতেছে। পুরুষের অনেক অন্যায্য ব্যাপারের মূলে যে কারণ থাকে, সেই কারণটি এখানেও খুব প্রবলভাবে বর্তমান। বানোয়ারির স্ত্রী কিরণলেখার সৌন্দর্য সম্বন্ধে নানা মত থাকিতে পারে, তাহা লইয়া আলোচনা করা নিষ্প্রয়োজন। তাহার মধ্যে যে মতটি বানোয়ারির বর্তমান প্রসঙ্গে একমাত্র সেটিই কাজের। বস্তুত স্ত্রীর প্রতি বানোয়ারির মনের যে পরিমাণ টান, সেইটাকে বাড়ির অন্যান্য মেয়েরা বাড়াবাড়ি বলিয়াই মনে করে। অর্থাৎ তাহারা নিজের স্বামীর কাজ হইতে যতটা আদর চায়, অথচ পায় না ইহা ততটা। কিরণলেখার বয়স যতই হোক, চেহারা দেখিলে মনে হয় ছেলে মানুষটি। বাড়ির বড় বউয়ের যেমন তর গিন্নি বান্নি ধরনের আকৃতি প্রকৃতি হওয়া উচিত, সে তাহার একেবারেই নহে। সব শুদ্ধ জড়াইয়া সে যেন বড় স্বল্প। বানোয়ারি তাহাকে আদর করিয়া অনু বলিয়া ডাকিত। যখন কাহকে কুলাইত না, তখন বলিত পরমাণু। রসায়নশাস্ত্রে ইহাদের বিচক্ষণতা আছে, তাহারা জানেন বিশ্ব ঘটনায় অণু পরমাণুগুলির শক্তি বড় কম নয়। কিরণ কোনোদিন স্বামীর কাছে কিছুর জন্য আবদার করে নাই। তাহার এমন একটি উদাসীন ভাব, যেন তাহার বিশেষ কিছুতে প্রয়োজন নাই। বাড়িতে তাহার অনেক ঠাকুরঝি, অনেক ননদ, তাহাদিওকে লইয়া সর্বদাই তাহার সমস্ত মন ব্যাপৃত। নবযৌবনের নবজাগ্রত প্রেমের মধ্যে যে একটা নির্জন তপস্যা আছে, তাহাতে তাহার তেমন প্রয়োজন বোধ নেই। এই জন্য বানোয়ারির সঙ্গে ব্যবহার তাহার বিশেষ একটা আগ্রহের লক্ষণ দেখা যায় না। যাহা সে বানোয়ারির কাজ হইতে পায়, তাহা সে শান্তভাবে গ্রহণ করে, অগ্রসর হইয়া কিছুই চায় না। তাহার ফল হইয়াছে এই যে স্ত্রীটি যেমন করিয়া খুশি হইবে, সেই কথা বানোয়ারিকে নিজে ভাবিয়া বাহির করিতে হয়। স্ত্রী যেখানে নিজের মুখে ফরমাস করে, সেখানে সেইটাকে তর্ক করিয়া কিছু না কিছু খর্ব করা সম্ভব হয়। কিন্তু নিজের সঙ্গে তো দর কষাকষি চলে না। এমন স্থলে অযাচিত দানে যাচিত দানের চেয়ে খরচ বেশি পড়িয়া যায়। তাহার পরে স্বামীর সোহাগের উপহার লইয়া কিরণ যে কতখানি খুশি হইল, তাহা ভালো করিয়া বুঝিবার জো নাই। এই সম্বন্ধে প্রশ্ন করিলে সে বলে বেশ ভালো। কিন্তু বানোয়ারির মনের খটকা কিছুতেই মেটে না। ক্ষণে ক্ষণে তার মনে হয় হয়তো পছন্দ হয় নাই। কিরণ স্বামীকে ঈষৎ ভর্ৎসনা করিয়া বলে, তোমার ওই স্বভাব, কেন এমন খুঁতখুত করছো? কেন, এ তো বেশ হয়েছে। বানোয়ারির পাঠ্যপুস্তক পড়িয়াছে। সন্তোষ গুণটি মানুষের মহৎ গুণ, কিন্তু স্ত্রীর স্বভাবে এই মহৎ গুণটি তাহাকে পীড়া দেয়। তাহার স্ত্রী তো তাহাকে কেবলমাত্র সন্তুষ্ট করে নাই, অভিভূত করিয়াছে। সেও স্ত্রীকে অভিভূত করিতে চায়। তাহার স্ত্রীকে তো বিশেষ কোনো চেষ্টা করিতে হয় নাই। যৌবনের লাবণ্য আপনি উছলাইয়া পড়ে, সেবার নৈপুণ্য আপনি প্রকাশ হইতে থাকে। কিন্তু পুরুষের তো এমন সহজ সুযোগ নয়। পৌরুষের পরিচয় দিতে হইলে তাহাকে কিছু একটা করিয়া তুলিতে হয়। তাহার যে বিশেষ একটা শক্তি আছে, ইহা প্রমাণ করিতে না পারিলে পুরুষের ভালোবাসা ম্লান হইয়া থাকে। আর কিছু নাও যদি থাকে, ধন যে একটা শক্তির নিদর্শন, ময়ূরের পুঞ্ছের মতো স্ত্রীর কাছে সেই ধনের সমস্ত বর্ণচ্ছটা বিস্তার করিতে পারিলে তাহাতে মন সান্ত্বনা পায়। নীলকণ্ঠ বানোয়ারির প্রেম নাট্যলীলার এই আয়োজনটাতে বারংবার ব্যাঘাত ঘটাইয়াছে। বানোয়ারি বাড়ির বড়বাবু, তবু কিছুতেই তাহার কর্তৃত্ব নাই। কর্তার প্রশ্রয় পাইয়া ভৃত্য হইয়া নীলকণ্ঠ তাহার উপরে আধিপত্য করে। ইহাতে বানোয়ারির
যে অসুবিধা ও অপমান সেটা আর কিছুর জন্য তত নহে যতটা পঞ্চস্বরের তুনে মনের মতো স্বর যোগাইবার অক্ষমতাবশত। একদিন এই ধনসম্পদে তাহারই অবাধ অধিকার হইয়া জন্মিবে, কিন্তু যৌবন কি চিরকাল থাকিবে? বসন্তের রঙিন পেয়ালায় তখন এই সুধারস এমন করিয়া আপনা আপনি ভরিয়া উঠিবে না। টাকা তখন বিষয়ী টাকা হইয়া খুব শক্ত হইয়া জমিবে, গিরিশিখরের তুষার সংঘাতের মতো। তাহাতে কথায় অসাবধানের অপব্যয়ের ঢেউ খেলিতে থাকিবে না। টাকার দরকার তো এখনই, যখন আনন্দে তাহা নয় ছয় করিবার শক্তি নষ্ট হয় নাই। বানরির প্রধান শখ তিনটি: কুস্তি, শিকার এবং সংস্কৃত চর্চা। তাহার খাতার মধ্যে সংস্কৃত উদ্ভট কবিতা একেবারে বোঝাই করা। বাদলার দিনে, জ্যোৎস্না রাত্রে, দক্ষিণা হাওয়া, সেইগুলি বড় কাজে লাগে। সুবিধা এই, নীলকণ্ঠ এই কবিতাগুলির অলঙ্কার বাহুল্যকে খর্ব করিতে পারে না। আতিশয়োক্তি যত অতিশয় হোক, কোনো খাতাঞ্চি সেরেস্তার তাহার জন্য জবরদস্তি নাই। কিরণের কানের সোনার কার্পণ্য ঘটে, কিন্তু তাহার কানের কাছে যে মন্দাক্রান্তা গুঞ্জরিত হয় তাহার ছন্দে একটি মাত্রাও কম পড়ে না, এবং তাহার ভাবে কোনো মাত্রা থাকে না বলিলেই হয়। লম্বা চওড়া পালোয়ানের চেহারা বানোয়ারির। যখন সে রাগ করে তখন তার ভয়ে লোক অস্থির, কিন্তু এই জোয়ান লোকটির মনের ভিতরটা ভারী কোমল। তাহার ছোট্ট ভাই বংশীলাল যখন ছোট ছিল তখন সে তাহাকে মাতৃস্নেহে লালন করিয়াছে। তাহার হৃদয়ে যেন একটি লালন করিবার ক্ষুধা আছে। তাহার স্ত্রীকে সে যে ভালোবাসে তাহার সঙ্গে এই জিনিসটিও জড়িত, এই লালন করিবার ইচ্ছা। কিরণ লেখা তরুচ্ছায়ার মধ্যে পথহারা রশ্মি রেখাটুকুর মতোই ছোট। ছোট বলিয়াই সে তাহার স্বামীর মনে ভারী দরদ জাগাইয়া রাখিয়াছে। এই স্ত্রীকে বসনে ভূষণে নানা রকম করিয়া সাজাইয়া দেখিতে তাহার বড় আগ্রহ। তাহা ভোগ করিবার আনন্দ নহে, তাহা রচনা করিবার আনন্দ, তাহা এককে বহু করিবার আনন্দ। কিরণ রেখাকে নানা বর্ণে, নানা আবরণে, নানা রকম করিবা দেখিবার আনন্দ। কিন্তু কেবলমাত্র সংস্কৃত শ্লোক আবৃত্তি করিয়া বানোয়ারি এই শখ কোনো মতেই মিটিতেছে না। তাহার নিজের মধ্যে একটি পুরুষোচিত প্রভু শক্তি আছে, তাহাও প্রকাশ করিতে পারিল না। আর প্রেমের সামগ্রীকে নানা উপকরণে ঐশ্বর্যবান করিয়া তুলিবার যে ইচ্ছা তাহাও পূর্ণ হইতেছে না। এমনি করিয়াই এই ধনীর সন্তান, তাহার মান মর্যাদা, তাহার সুন্দরী স্ত্রী, তাহার ভরা যৌবন, সাধারণত লোকে যাহা কামনা করে তাহার সমস্ত লইয়া ও সংসারে একদিন একটা উৎপাতের মতো হইয়া উঠিল। সুখদা মধু কৈতব্যের স্ত্রী, মনোহরলালের প্রজা। সে একদিন অন্তঃপুরে আসিয়া কিরণ লেখার পা জড়াইয়া ধরিয়া কান্না জুড়িয়া দিল। ব্যাপারটা এই, বছর কয়েক পূর্বে নদীতে বেড় জাল ফেলিবার আয়োজন উপলক্ষে অন্যান্য বারের মতো জেলেরা মিলিয়া একযোগে খত লিখিয়া মনোহরলালের কাছারিতে 1000 টাকা ধার লইয়াছিল। ভালো মতো মাছ পড়িলে সুদে আসলে টাকা শোধ করিয়া দেওয়ার মতো অসুবিধা ঘটে না। এই জন্য উচ্চ সুদের হারে টাকা লইয়া ইহারা চিন্তামাত্র করে না। সে বৎসর তেমন মাছ পড়িল না, এবং ঘটনাক্রমে উপরি 3 বৎসর নদীর বাঁকে মাছ এত কম আসিল যে জেলেদের খরচ পোষাইল না। অধিকন্তু তাহারা ঋণের জালে বিপরীত রকম জড়াইয়া পড়িল। সেই সকল জেলে ভিন্ন এলাকার, তাহাদের আর দেখা পাওয়া যায় না। কিন্তু মধু কৈতব্য ভিটা মাটির প্রজা, তাহার পালাইবার জো নেই বলিয়া সমস্ত দেনার দায় তাহার উপরেই পড়িয়াছে। সর্বনাশ হইতে রক্ষা পাইবার অনুরোধ লইয়া সে কিরণের শরণাপন্ন হইয়াছে। কিরণের শাশুড়ির কাছে গিয়া কোনো ফল নাই তাহা সকলেই জানে, কেননা নীলকণ্ঠের ব্যবস্থার কেহ যে আঁচড়টুকু কাটিতে পারে এ কথা তিনি কল্পনা করিতেও পারেন না। নীলকণ্ঠের প্রতি বানোয়ারির খুব একটা আক্রোশ আছে জানিয়া মধুকৈতব্য তাহার স্ত্রীকে কিরণের কাছে পাঠাইয়াছে। বানোয়ারির যতই রাগ এবং যতই আস্ফালন করুক, কিরণ নিশ্চয়ই জানে যে নীলকণ্ঠের কাজের উপর হস্তক্ষেপ করিবার কোনো অধিকার তাহার নাই। এই জন্য কিরণ সুখদাকে বারবার করিয়া বুঝাইবার চেষ্টা করিতে লাগিল
বাছা কি করব বলো, জানোই তো এতে আমাদের কোনো হাত নেই। কর্তা আছেন, মধুকে বলো তাকে গিয়ে ধরুক। সে চেষ্টা তো পূর্বেই হইয়াছে। মনোহরলালের কাছে কোনো বিষয়ে নালিশ উঠিলে তিনি তাহার বিচারের ভার নীলকণ্ঠের পরেই অর্পণ করেন। কখনোই তাহার অন্যথা হয় না। ইহাতে বিচার প্রার্থীর বিপদ আরও বাড়িয়া উঠে। দ্বিতীয়বার কেহ যদি তাহার কাছে আপিল করিতে চায়, তাহা হইলে কর্তা রাগিয়া আগুন হইয়া উঠেন। বিষয়কর্মের বিরক্তি যদি তাহাকে পোহাইতে হইল, তবে বিষয় ভোগ করিয়া তাহার সুখ কী? সুখদা যখন কিরণের কাছে কান্নাকাটি করিতেছে, তখন পাশের ঘরে বসিয়া বনোয়ারি তাহার বন্দুকের চোঙে তেল মারিতেছিলেন। বনোয়ারির সব কথাই শুনিল। কিরণ করুণ কণ্ঠে সে বারবার করিয়া বলিতেছে যে তাহারা ইহার কোনো প্রতিকার করিতে অক্ষম। সেটা বনোয়ারির বুকে সেলের মতো বিঁধিল। সেদিন মাঘী পূর্ণিমা, ফাল্গুনের আরম্ভ আসিয়া পড়িয়াছে। দিনের বেলাকার গুমট ভাঙিয়া সন্ধেবেলায় হঠাৎ একটা পাগলা হাওয়া মাতিয়া উঠিল। কোকিল তো ডাকিয়া ডাকিয়া অস্থির। বারবার এক সুরের আঘাতে সে কোথাকার কোন উদাসীন্যকে বিচলিত করিবার চেষ্টা করিতেছে। আর আকাশে ফুল গন্ধের মেলা বসিয়াছে, যেন ঠেলাঠেলি ভিড়। জানলার ঠিক পাশেই অন্তঃপুরের বাগান হইতে মুচকুন্দ ফুলের গন্ধ বসন্তের আকাশে নিবিড় নেশা ধরিয়া দিল। কিরণ সেদিন লটকানের রং করা একখানি শাড়ি এবং খোঁপায় বেলফুলের মালা পরিয়াছে। এই দম্পতির চিরবিনয় অনুসারে সেদিন বনোয়ারির জন্য ফাল্গুন ঋতু যাপনের উপযোগী একখানি লটকানের রঙিন চাদর ও বেলফুলের গড়ে মালা প্রস্তুত। রাত্রি প্রথম প্রহর কাটিয়া গেল, তবু বনোয়ারির দেখা নেই। যৌবনের ভরা পেয়ালাটি আজ তাহার কাছে কিছুতেই রুচিল না। প্রেমের বৈকুণ্ঠ লোকে এত বড় কুণ্ঠা লইয়া সে প্রবেশ করিবে কেমন করিয়া? মধুকৈতব্যের দুঃখ দূর করিবার ক্ষমতা তাহার নেই। সে ক্ষমতা আছে নীলকণ্ঠের। এমন কাপুরুষের কণ্ঠে পরাইবার জন্য মালা কে গাঁথিয়াছে? প্রথমেই সে তাহার বাহিরের ঘরে নীলকণ্ঠকে ডাকাইয়া আনিয়া এবং দেনার দায়ে মধুকৈতব্যকে নষ্ট করিতে নিষেধ করিল। নীলকণ্ঠ কহিল, মধুকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহা হইলে এই তামাদির মুখে বিস্তর টাকা বাকি পড়িবে। সকলেই ওজর করিতে আরম্ভ করিবে। বনোয়ারি তর্কে যখন পারিল না, তখন যাহা মুখে আসিল গাল দিতে লাগিল। বলিল, ছোট লোক। নীলকণ্ঠ কহিল, ছোট লোক না হইলে বড় লোকের শরণাপন্ন হইব কেন? বলিল, চোর। নীলকণ্ঠ বলিল, সে তো বটেই। ভগবান যাহাকে নিজের কিছুই দেন নাই, পরের ধনেই সে তো প্রাণ বাঁচায়। সকল গালি সে মাথায় করিয়া লইল। শেষকালে বলিল, উকিলবাবু বসিয়া আছেন, তাহার সঙ্গে কাজের কথাটি সারিয়া লও। যদি দরকার বোধ করেন তো আবার আসিব। বনোয়ারির ছোট ভাই বংশীকে নিজের দলে টানিয়া তখনই বাপের কাছে যাওয়া স্থির করিল। সে জানিত একলা গেলে কোনো ফল হইবে না, কেননা এই নীলকণ্ঠকে লইবার তাহার বাপের সঙ্গে পূর্বেই তাহার খিটিমিটি হইয়াছে। বাপ তাহার উপর বিরক্ত হইয়াছেন। একদিন ছিল যখন সকলেই মনে করিত মনোহরলাল তাহার বড় ছেলেকেই সব থেকে ভালোবাসে, কিন্তু এখন মনে হয় বংশীর উপরেই তাহার পক্ষপাত। এই জন্য বনোয়ারি বংশীকেও তাহার নালিশের পক্ষভুক্ত করিতে চাহিল। বংশী যাহাকে বলে অত্যন্ত ভালো ছেলে। এই পরিবারের মধ্যে সেই কেবল দুটো এক্সামিন পাস করিয়াছে। এবার সে আইনের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে। দিনরাত জাগিয়া পড়া করিয়া করিয়া তাহার অন্তরের দিকে কিছু জমা হইতেছে কিনা অন্তর্যামী জানেন, কিন্তু শরীরের দিকে খরচ ছাড়া আর কিছুই নেই। এই ফাল্গুনের সন্ধ্যায় তাহার ঘরে জানলা বন্ধ। ঋতু পরিবর্তনের সময়টাকে তাহার ভারী ভয়। হাওয়ার প্রতি তাহার শ্রদ্ধা মাত্র নেই। টেবিলের উপর একটা কেরোসিনের ল্যাম্প ঝুলিতেছে। কতক বই মেঝের উপর চৌকির পাশে রাশিকৃত, কতক টেবিলের উপরে, দেওয়ালে কুলুঙ্গিতে কতকগুলি ঔষধের শিশি। বনোয়ারির প্রস্তাবে সে কোনো মতেই সম্মত হইল না। বনোয়ারি রাগ করিয়া গর্জিয়া উঠিল, তুই নীলকণ্ঠকে ভয় করিস? বংশী তাহার কোনো উত্তর না দিয়া চুপ করিয়া রহিল। বস্তুতই নীলকণ্ঠকে অনুকূল রাখিবার জন্য তাহার সর্বদাই চেষ্টা। সে প্রায় সমস্ত বৎসর
কলিকাতার বাসাতেই কাটায়। সেখানে বরাদ্দ টাকার চেয়ে তাহার বেশি দরকার হইয়া পড়ে। এই সূত্রে নীলকণ্ঠকে প্রসন্ন রাখাটা তাহার অভ্যস্ত। বংশীকে ভীরু, কাপুরুষ, নীলকণ্ঠের চরণ চারণ চক্রবর্তী বলিয়া খুব একচোট গালি দিয়া বনোয়ারি একলাই বাপের কাছে গিয়া উপস্থিত। মনোহরলাল তাহাদের বাগানে দিঘির ঘাটে তাহার নধর শরীরটি উদযাপন করিয়া আরামে হাওয়া খাইতেছে। পরিষদগণ কাছে বসিয়া কলিকাতার ব্যারিস্টারের জেরার জেলা কোর্টে অপর পল্লীর জমিদার অখিল মজুমদার যে কিরূপ নাকাল হইয়াছিল তাহারই কাহিনী কর্তাবাবুর শ্রুতিমধুর করিয়া রচনা করিতেছে। সেদিন বসন্ত সন্ধ্যায় সুগন্ধ বায়ু সহযোগে সেই বৃত্তান্তটি তাহার কাছে অত্যন্ত রমণীয় হইয়া উঠিয়াছিল। হঠাৎ বানোয়ারি তাহার মাঝখানে আসিয়া রস ভঙ্গ করিয়া দিল। ভূমিকা করিয়া নিজের বক্তব্য কথাটা ধীরে ধীরে পড়িবার মতো ব্যবস্থা তাহার ছিল না। সে একেবারে গলা চড়াইয়া শুরু করিয়া দিল, নীলকণ্ঠের দ্বারা তাহাদের ক্ষতি হইতেছে। সে চোর, সে মনিবের টাকা ভাঙিয়া নিজের পেট ভরিতেছে। কথাটার কোনো প্রমাণ নেই এবং তাহা সত্যও নহে। নীলকণ্ঠের দ্বারা বিষয়ের উন্নতি হইয়াছে এবং সে চুরিও করে না। বানোয়ারি মনে করিয়াছিল নীলকণ্ঠের সৎ স্বভাবের প্রতি অটল বিশ্বাস আছে বলিয়াই কর্তা সকল বিষয়েই তাহার পরে এমন চোখ বুজিয়া নির্ভর করে। এটা তাহার ভ্রম। মনোহরলালের মনে নিশ্চয় ধারণা যে নীলকণ্ঠ সুযোগ পাইলে চুর করিয়া থাকে, কিন্তু সেই জন্য তাহার প্রতি তাহার কোনো অশ্রদ্ধা নেই। কারণ আবহমানকাল এমনিভাবেই সংসার চলিয়া আসিতেছে। অনুচরগণের চুরির উচ্ছিষ্টেই তো চিরকাল বড় ঘর পালিত। চুরি করিবার চাতুরি যাহার নাই, মনিবের বিষয় রক্ষা বুঝিবার বুদ্ধি বা তাহার যোগাইবে কোথা হইতে? ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়া তো জমিদারির কাজ চলে না। মনোহর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়া কহিল, আচ্ছা আচ্ছা, নীলকণ্ঠ কি করে না করে সে কথা তোমাকে ভাবিতে হইবে না। সেই সঙ্গে ইহাও বলিলেন, দেখো দেখি, বংশীর তো কোনো বালাই নেই, সে যেমন কেমন পড়াশোনা করিতেছে। ওই ছেলেটা তবু একটু মানুষের মতো। ইহার পরে অখিল মজুমদারের দুর্গতি কাহিনীর আর রস জমিল না। সুতরাং মনোহরলালের পক্ষে সেদিন বসন্তের বাতাস বৃথা বহিল এবং দিঘির কালো জলের উপর চাঁদের আলোর ঝকঝক করিয়া উঠিবার কোনো উপযোগিতা রহিল না। সেদিন সন্ধ্যাটা কেবল বৃথা হয় নাই বংশী এবং নীলকণ্ঠের কাছে। জানলা বন্ধ করিয়া বংশী অনেক রাত পর্যন্ত পড়িল এবং উকিলের সঙ্গে পরামর্শ করিয়া নীলকণ্ঠ অর্ধেক রাত কাটাইয়া দিল। কিরণ ঘরের প্রদীপ নিবাইয়া দিয়া জানলার কাছে বসিল। কাজকর্ম আজ সে সকাল সকাল সারিয়া লইয়াছে, রাত্রে রাহার বাকি, কিন্তু এখনও বানোয়ারি খায় নাই, তাই সে অপেক্ষা করিতেছে। মধুকৈর্তব্যের কথা তাহার মনেও নাই। বানোয়ারি যে মধুর দুঃখের কোনো প্রতিকার করিতে পারে না, এই সম্বন্ধে কিরণের মনে ক্ষোভের লেশ মাত্র ছিল না। তাহার স্বামীর কাজ হইতে কোনো দিন সে কোনো বিশেষ ক্ষমতার পরিচয় পাইবার জন্য উৎসুক নহে। পরিবারের গৌরবেই তাহার স্বামীর গৌরব। তাহার স্বামী তাহার শ্বশুরের বড় ছেলে, ইহার চেয়ে তাহাকে সে আর বড় হইতে হইবে এমন কথা কোনোদিন তাহার মনেও হয় নাই। ইহারা যে গোসাইগঞ্জের সুবিখ্যাত হালদার বংশ। বারোয়ারি অনেক রাত্রি পর্যন্ত বাহিরের বারান্দায় পাইচারি সমাধা করিয়া ঘরে আসিল। সে ভুলিয়া গিয়াছে যে তাহার আহার হয় নাই। কিরণ যে তাহার অপেক্ষায় না খাইয়া বসিয়াছে, এই ঘটনাটা সেদিন যেন তাহাকে বিশেষ করিয়া আঘাত করিল। কিরণের এই কষ্ট স্বীকারের সঙ্গে তাহার নিজের অকর্মণ্যতা যেন খাপ খাইল না। অন্যের গ্রাস তাহার গলায় বাঁধিয়া যাইবার জো হইল। বানোয়ারি অত্যন্ত উত্তেজনার সহিত স্ত্রীকে বলিল, যেমন করিয়া পারি মধু কর্তব্যকে আমি রক্ষা করিব। কিরণ তাহার এই অনাবশ্যক উগ্রতায় বিস্মিত হইয়া কহিল, শোনো একবার, তুমি তাহাকে বাঁচাইবে কেমন করিয়া? মধুর দেনা বানোয়ারি নিজে শোধ করিয়া দিবে, এই তাহার পণ। কিন্তু বানোয়ারির হাতে কোনোদিন তো টাকা জমে নাই। স্থির করিল, তাহার 3টে ভালো বন্দুকের মধ্যে একটা বন্দুক এবং একটা দামি হীরার আংটি বিক্রয় করিলে সে অর্থ সংগ্রহ করিবে। কিন্তু গ্রামে সেই সব জিনিসের উপযুক্ত মূল্য জুটিবে না এবং বিক্রয়ের চেষ্টা করিলে চারিদিকে লোকে কানাকানি করিবে। এই জন্য লোকে একটা ছুতা করিয়া
বানোয়ারি কলিকাতায় চলিয়া গেল। যাইবার সময় মধুকে ডাকিয়া আশ্বাস দিয়া গেল তাহার কোনো ভয় নেই। এদিকে বানোয়ারির শরণাপন্ন হইয়াছে বুঝিয়া নীলকণ্ঠ মধুর উপরে রাগিয়া আগুন হইয়া উঠিয়াছে। পেশাদার উৎপীড়নে কৈবর্ত পাড়ার আর মান সম্ভ্রম থাকে না। কলিকাতা হইতে বানোয়ারি সেদিন ফিরিয়া আসিল। সেই দিন মধুর ছেলে স্বরূপ হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিয়া একেবারে বানোয়ারির পা জড়াইয়া ধরিয়া হাউমাউ করিয়া কান্না জুড়িয়া দিল। কিরে, কি ব্যাপারখানা কি? স্বরূপ বলিল, তাহার বাপকে নীলকণ্ঠ কাল রাত্রি হইতে কাছারিতে বন্ধ করিয়া রাখিয়াছে। বানোয়ারির সর্বশরীর রাগে কাঁপিতে লাগিল। কহিল, এখনই গিয়া থানায় খবর দিয়া আইগে। কি সর্বনাশ! থানায় খবর? নীলকণ্ঠের বিরুদ্ধে? তাহার পা উঠিতে চায় না। শেষকালে বানোয়ারির তাড়নায় থানায় গিয়া সে খবর দিল। পুলিশ হঠাৎ কাছারিতে আসিয়া বন্ধন দশা হইতে মধুকে খালাস করিল এবং নীলকণ্ঠ ও কাছারির কয়েকজন পেয়াদাকে আসামি করিয়া ম্যাজিস্ট্রেটের কাছে চালান করিয়া দিল। মনোহর বিষম ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। তাহার মোকদ্দমায় মন্ত্রীরা ঘুষের উপলক্ষ করিয়া পুলিশের সঙ্গে ভাগ করিয়া টাকা লুটিতে লাগিল। কলিকাতা হইতে এক ব্যারিস্টার আসিল। সে একেবারে কাঁচা, নতুন পাস করা। সুবিধায় যত ফি তাহার নামে খাতায় খরচ পড়ে তত ফি তাহার পকেটে উঠে না। ওদিকে মধু কর্তব্যের পক্ষে জেলা আদালতের একজন মাতব্বর উকিল নিযুক্ত হইল। কে যে তাহার খরচ যোগাইতেছে বোঝা গেল না। নীলকণ্ঠের 6 মাস মেয়াদ হইল। হাইকোর্টের আপিলেও তাহাই বহাল রহিল। ঘড়ি এবং বন্দুকটা যে উপযুক্ত মূল্যে বিক্রয় করিয়াছে তাহা ব্যর্থ হইল না। আপাতত মধু বাঁচিয়া গেল এবং নীলকণ্ঠের জেল হইল। কিন্তু এই ঘটনার পরে মধু তাহার ভিটায় টিকিবে কি করিয়া? বানোয়ারি তাহাকে আশ্বাস দিয়া কহিল, তুই থাক, তোর কোনো ভয় নেই। কিসের জোরে যে আশ্বাস দিল তাহা সেই জানে। বোধ করি নিছক নিজের পৌরুষের স্পর্ধায়। বানোয়ারি যে এই ব্যাপারে মূলে আছে তাহা সে লুকাইয়া রাখিতে বিশেষ চেষ্টা করে নাই। কথাটা প্রকাশ হইল, এমনকি কর্তার কানেও গেল। তিনি চাকরকে দিয়ে বলিয়া পাঠাইলেন, বানোয়ারির যেন কদাচ আমার সম্মুখে না আসে। বানোয়ারি পিতার আদেশ অমান্য করিল না। কিরণ তাহার স্বামীর ব্যবহার দেখিয়া অবাক। এ কী কাণ্ড! বাড়ির বড়বাবু বাপের সঙ্গে কথাবার্তা বন্ধ, তার উপরে নিজেদের আমলাকে জেলে পাঠাইয়া বিশ্বের লোকের কাছে নিজের পরিবারের মাথা হেঁট করিয়া দেওয়া, তাও এই সামান্য মধুকৈতব্যকে লইয়া। অদ্ভুত বটে। এ বংশে কতকাল ধরিয়া কত বড়বাবু জন্মিয়াছে এবং কোনো দিন নীলকণ্ঠও অভাব নেই। নীলকণ্ঠেরা বিষয় ব্যবস্থার সমস্ত দায় নিজেরা লইয়া আর বড়বাবুরা সম্পূর্ণ নিশ্চেষ্টভাবে বংশগৌরব রক্ষা করিয়াছে। এমন বিপরীত ব্যাপার তো কোনো দিন ঘটে নাই। আজ এই পরিবারের বড়বাবুর পদের অবনতি ঘটাইতে বড় বউয়ের সম্মানে আঘাত লাগিল। ইহাতে এতদিন পরে আজ স্বামীর প্রতি কিরণের যথার্থ অশ্রদ্ধার কারণ ঘটিল। এতদিন পরে তাহার বসন্তকালের লটকানে রঙের শাড়ি এবং খোঁপায় বেলফুলের মালা লজ্জায় ম্লান হইয়া গেল। কিরণের বয়স হইয়াছে, অথচ সন্তান হয় নাই। এই নীলকণ্ঠই একদিন কর্তার মত করাইয়া পাত্রী দেখিয়া বানোয়ারি আর একটি বিবাহ প্রায় পাকাপাকি স্থির করিয়াছিল। বানোয়ারি হালদার বংশের বড় ছেলে। সকল কথার আগে এ কথা তো মনে রাখিতে হইবে। সে অপুত্রক থাকিবে ইহা তো হইতে পারে না। এই ব্যাপারে কিরণের বুক দূর করিয়া কাঁপিয়া উঠিয়াছিল। কিন্তু ইহা সে মনে মনে না স্বীকার করিয়া থাকিতে পারে নাই যে কথাটা সঙ্গত। কখনো সে নীলকণ্ঠের উপরে কিছুমাত্র রাগ করে নাই। সে নিজের ভাগ্যকেই দোষ দিয়াছে। তাহার স্বামী যদি নীলকণ্ঠকে রাগিয়া মারিতে না যাইত এবং বিবাহ সম্বন্ধ ভাঙিয়া দিয়া পিতামাতার সঙ্গে রাগারাগি না করিত, তবে কিরণ সেটাকে অন্যায় মনে করিত না। এমনকি বানোয়ারি যে তাহার বংশের কথা ভাবিল না, ইহাতে অতি গোপনে কিরণের মনে বানোয়ারির পৌরুষের প্রতি একটু অশ্রদ্ধাই হইয়াছিল। বড় ঘরের দাবি কি সামান্য দাবি? তাহার যে নিষ্ঠুর হইবার অধিকার আছে, তাহার কাছে কোনো তরুণী স্ত্রীর কিংবা কোনো দুঃখী কৈবর্তের দুঃখ সংবাদের কতটুকুই বা মূল্য? সাধারণত যাহা ঘটিয়া থাকে, একবার তাহা না ঘটিলে কেহই তাহা ক্ষমা করিতে পারে না। এ কথা বানোয়ারি কিছুতেই বুঝিতে পারিল না।
সম্পূর্ণরূপে এই বাড়ির বড়বাবু হওয়াই তাহার উচিত ছিল। অন্য কোনো প্রকারের উচিত অনুচিত চিন্তা করিয়া এখানকার ধারাবাহিকতা নষ্ট করা যে তাহার অকর্তব্য, তাহা সে ছাড়া সকলের কাছেই অত্যন্ত সুস্পষ্ট। হালদার গোষ্ঠী গল্পের প্রথম ভাগের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।